একটা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য, স্বৈরাচার গঠনের জন্য যা যা গুণাবলী প্রয়োজন, সেই সংস্কারগুলো তো অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর অপশন রয়েছে বাকি অর্ধেক। অতীতের লড়াইটা হয়েছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সামনের লড়াইটা হবে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই লড়াইটা যদি আমরা করতে প্রস্তুত থাকি, তাহলে রাজপথে নামতে হবে। এই গোল টেবিল বৈঠক, এসির বাতাস খেতে খেতে যতই ভাষণ দেই, শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালায় নাই, এবং এই লন্ডনে যিনি আগামীতে পালানোর প্রস্তুতি নিচ্ছেন তিনিও এমনি এমনি পালাবেন না। ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, ওইখানে যে কি বলতে হবে, প্রধানমন্ত্রী কি 10 বছরের বেশি থাকতে পারবে কি পারবে না, একজন ব্যক্তি কি 3টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সরকার দলীয় নেতা হতে পারবে কি পারবে না, এই প্রত্যেকটা লাইন তোতা পাখির মতো আমাদের আইন বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রক্সি প্রধানমন্ত্রী যিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ধরে ধরে লাইন বাই লাইন মুখস্থ করিয়ে দিতেন। সেই দিন প্রথম প্রতিবাদ করেছিলাম যে আপনার কথায় ঐক্যমত্য কমিশনে যেগুলো বলতে পারবো না, এবং সেখান থেকেই যে বাধা পেয়েছিলাম, সেই বাধার পর তৎকালীন বিএনপিকে ছেড়ে চলে এসেছিলাম, এবং বিএনপির গুলশান অফিসে আমার মনে আছে গ্যারেজে দাঁড়িয়ে বলেছিলাম, সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক জিনিস না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে স্যালুট জানাই, খালেদা জিয়ার বিএনপিকে সম্মান জানাই, জনাব তারেক রহমানের যেই বিএনপি, সেই বিএনপিকে সম্মান জানাতে পারছি না বলেই চলে এসেছিলাম। আচ্ছা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো গুম হয়েছিলেন, মজলুম নেতা বিএনপির, এবং উনি বলেছেন যে আমি জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। তা আমরা এটা কেন বিশ্বাস করতে পারছি না? এটা আমাদের মেনে নেওয়া উচিত তো নাকি? এটা তো আমাদের মেনে নেওয়া উচিত জায়গা থেকে। মানে পার্থক্যটা কোথায়? এই যে আমার ডান পাশে এনসিপির নেতা বসা, সংসদে যাচ্ছে, জামাতের নেতারা যাচ্ছে, এবং যেটা বলা হচ্ছে, আমরাও বলছি যে জুলাই সনদ তো বাস্তবায়ন হবে না। তো এখন এরকম একটা মজলুম নেতা বলেছে যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, তারপরেও আমরা বিশ্বাস করতে পারছি না। এটা তো একটা সার্কাজম, আমাদের তো মেনে নেওয়া উচিত। এখন মেনে নিতে পারছি না কেন, এই জায়গাটাকে স্পষ্ট হতে হবে। আমি অনেকক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শুনছিলাম, শুনে আমার কাছে মনে হয়েছে কিছু কনসেপ্টের জায়গায় আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে। তারা বলছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ওই বাস্তবায়নটা যেটা চাই সেটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ মূল জায়গার পার্থক্যটা হচ্ছে পদ্ধতিগত। পদ্ধতিতে সমস্যা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এবং আপনাদের ওই ভাষাটা আমি একটু বিনয়ের সাথে শিখিয়ে দিতে চাই। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ তো হয়ে গেছে, যেটার মধ্যে সংসদ ভবনের সামনে প্রত্যেকটা রাজনৈতিক দল যে স্বাক্ষর করেছিল, আপনাদের মনে থাকার কথা। স্বাক্ষরের পর ফটো সেশনে সবচেয়ে বেশি যিনি হাসি দিয়েছিলেন, সবগুলো দাঁত বের করে, ওনার নাম সালাউদ্দিন সাহেব। ছবিটা বাধাই করে রাখার মতো ছবি। তো জুলাই সনদ তো হয়ে গেছে, এবং তারপরে আদেশ হয়েছে, অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে। সংসদে যাওয়ার পরে ম্যানেজ ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা যে একটা ভোটের শপথ নিয়েছে, আর যেটা গণভোট, সংস্কার পরিষদের শপথটাকে তারা গ্রহণ করেন নাই। এইখান থেকে বেইমানির যাত্রাটা সূচনা হয়েছে, এবং এই মুহূর্তে তারা যেটা করতে চাচ্ছে সেটা তারা মুখে বলতে চাচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কিন্তু কিসের আলোকে? তাদের পছন্দের আলোকে তারা বাস্তবায়ন করতে চায়। আমরা যেটা বলতে চাই এবং আপনাদেরকেও যেটা আহ্বান জানাতে চাই, ভাষাটা ঠিক করেন। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 4টা প্রশ্ন ছিল, হ্যাঁ না ছিল। 70% মানুষ, প্রায় 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। তারপরে আমি ধরে নিলাম তর্কের খাতিরে, জানি আপনারা 50-51% ভোট পান নাই, চুরিচামারি করে, ছিনতাই করে, হাইজ্যাক করে নিয়েছেন, ম্যানেজ ভোট আয়োজন করেছেন, তাও তর্কের খাতিরে মেনে নিলাম 50% পেয়েছেন। 50% ভোট নিয়ে 70% ভোটের রায়কে
আপনি যদি অবজ্ঞা করেন তাহলে কি জুলাই যোদ্ধারা মেনে নিবে? আমার তো মনে হয় না মেনে নিবে। এটার জন্য জামাতের দরকার নাই, এটার জন্য এনসিপির দরকার নাই, 11 দল দরকার নাই, বিরোধী দল দরকার নাই। কারণ ওই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার দেশের মানুষেরা রক্ত দিতে শিখে গেছে। এবং আমরা যেটা দৃশ্যপটে দেখতে পাই সেটা হচ্ছে যে যুদ্ধটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে, বাস্তবতাটা হচ্ছে যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, যেই কারণে শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রয় পায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে শুরু করেছিলাম, মজলুম নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন অক্ষরে অক্ষরে, সেই মজলুম নেতার কথা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে উনি ভোটের আগে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলেন যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে কোনো আইন বাধাগ্রস্ত হবে না, আমরা যারা জিতে আসবো সকলে মিলে বাস্তবায়ন করব। সংসদে যাওয়ার পরে টোটালি ইউটার্ন নিয়েছেন তারা। এবং আমরা যেটা দেখতে পাই সংসদ ভবনে, যেটা আমার ভাই তুষার ভাই খুব সুন্দর করে বলেছে, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমরা সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন, একদম প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার কথার পর প্রোটোকল অনুযায়ী যার কথা বলার কথা উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন। এখন প্রক্সি প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ডটা কি? তারা বলে গুম, আমরা দেখি উনি শিলংয়ে বিলাসবহুল 3 স্টার রিসর্টের মধ্যে সময় কাটিয়েছেন। এখন ওই যে আরেকটা পয়েন্ট এসেছে আলোচনা, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র এই জুলাই সনদ বাস্তবায়ন না, তার পূর্বেই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ভাই বলেছে 40%, আমি বলবো অর্ধেক, 50% সংস্কার কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে, হওয়া শেষ, জুলাই সনদ ব্যতীতই। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে গুম নিয়ে যে কথা বলছেন ওনারা, মানবাধিকার, বিরোধী দল দমনের জন্য পুলিশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, অর্ধেক তো শেষ। একটা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য, স্বৈরাচার গঠনের জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেই সংস্কারগুলো তো অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর অপশন রয়েছে বাকি অর্ধেক। ওই যে গুমের কথা বলছিলাম, আমাকে গুম করে দেওয়ার আগে এতগুলো মানুষকে সাক্ষী রেখে 2টা ছোট গল্প বলে আজকের আলোচনা আড্ডা শেষ করে দিব। প্রথম গল্প, আমাদের প্রক্সি প্রধানমন্ত্রী, উনি নাকি গুমরত অবস্থায় ছিল। 2023 সাল আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছি, বিএনপির নেতৃত্বে আমার দল জাকপাও, আমরা তখন 12 দলীয় জোট, গেলাম গুলশান অফিসে, জনাব তারেক রহমানের সাথে স্কাইপিতে মিটিং হবে, স্কাইপি ওপেন হলো, আমরা দেখলাম স্ক্রিনের মধ্যে এক পাশে জনাব তারেক রহমান, আরেক পাশে নুডলসের বাটি হাতে নুডলস খেতে খেতে সালাউদ্দিন সাহেব, একজন গুমরত ব্যক্তি শিলংয়ে বসে আমাদের সাথে বৈঠক করছে আমরা কিভাবে আন্দোলন পরিচালনা করব ইন্টারনেটের মাধ্যমে দিল্লি সরকারের আওতায়। এ কি সম্ভব? আমরা হতভম্ব হয়ে দৃশ্যটা দেখলাম, বের হলাম, নিজেরা মুখ চাওয়াচাই করলাম যে কি আন্দোলন হবে। সেদিনই বুঝে গিয়েছিলাম আন্দোলন আসলে হবে না, বালুর ট্রাকও নড়বে না, ঈদ আসবে ঈদ যাবে, আসলে কিছু হবে না। আল্লাহ যেদিন কবুল করবে তার আগে আমরা আসলে পারবো না, এটা আমরা বুঝে গিয়েছিলাম ওই দিন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছিল দেখে জুলাই যোদ্ধারা জয়ী হতে পেরেছে, আমরা কিন্তু পারিনি, রাজনৈতিক দলরা পারে নাই। গল্প 1 শেষ। গল্প 2 হচ্ছে, এই যে আমার ভাই আমাকে ইঙ্গিত দিয়ে গেছে, এটা নাকি আজকে বলতেই হবে, এটা বলা হয়নি এই কারণে বলতে বাধ্য হচ্ছি। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন, আমি ছিলাম 12 দলীয় জোটে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, সেখান থেকে জামাত নেতৃত্বাধীন তৎকালীন 8 দল, এখন যেটা 11 দল, সেখানে আসার গল্পটা 2 লাইনে শেষ করে দিই। ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, ওইখানে যে কি বলতে হবে, প্রধানমন্ত্রী কি 10 বছরের বেশি থাকতে পারবে কি পারবে না, একজন ব্যক্তি কি 3টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সরকার দলীয় নেতা হতে পারবে কি পারবে না, এই প্রত্যেকটা লাইন তোতা পাখির মতো আমাদের আইন বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রক্সি প্রধানমন্ত্রী যিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ধরে ধরে লাইন বাই লাইন মুখস্থ করিয়ে দিতেন। সেই দিন প্রথম প্রতিবাদ করেছিলাম যে
আপনার কথায় ঐক্যমত্য কমিশনে যেগুলো বলতে পারবো না। এবং সেখান থেকেই যে বাধা পেয়েছিলাম, সেই বাধার পর তৎকালীন বিএনপিকে ছেড়ে চলে এসেছিলাম এবং বিএনপির গুলশান অফিসে আমার মনে আছে গ্যারেজে দাঁড়িয়ে বলেছিলাম, সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক জিনিস না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে স্যালুট জানাই, খালেদা জিয়ার বিএনপিকে সম্মান জানাই। জনাব তারেক রহমানের যেই বিএনপি, সেই বিএনপিকে সম্মান জানাতে পারছি না বলেই চলে এসেছিলাম। এখন সর্বশেষ কথা করণীয়, যেটা বলেছিলেন, অনেকে অনেক প্রস্তাব দিবে। আমি যেটা বিশ্বাস করি, অতীতের লড়াইটা হয়েছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সামনের লড়াইটা হবে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই লড়াইটা যদি আমরা করতে প্রস্তুত থাকি, তাহলে রাজপথে নামতে হবে। এই গোল টেবিল বৈঠক, এসির বাতাস খেতে খেতে যতই ভাষণ দেই, শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালায় নাই, এবং এই লন্ডনে যিনি আগামীতে পালানোর প্রস্তুতি নিচ্ছেন, তিনিও এমনি এমনি পালাবেন না। সো আমার আহ্বান, চলুন রাজপথে নামি। আমি আমার জায়গা থেকে বলতে পারি, ব্যক্তি হিসেবে আমার দল থেকে, আপনারা যদি রাজপথে নামতে চান, কারণ এটা আপনাদের দাবি, রাজনৈতিকভাবে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আপনাদের সাথে থাকবে। আমি ব্যক্তিগতভাবে প্রথম কাতারে থাকব। এবারের প্রথম গুলিটা খাওয়ার জন্য প্রস্তুত আছি। দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।